টি-20 ওয়ার্ল্ড কাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ার পর আজ পাকিস্তানের বিপক্ষে হতে যাওয়া টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে আছে বেশ কিছু চমক। কেমন হলো শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-20 দলের স্কোয়াড, সেটাই জানবো আজকে স্পোর্টস স্পেশালের। দর্শক, গেস্ট হিসাবে আজকে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছেন যার পরিচয় দিতে গেলে যতই বলবো বরং কমই হবে। বাংলাদেশ স্পোর্টস কমেন্ট্রি জগতের একজন লেজেন্ড তিনি, যিনি কিনা টি-20 এবং ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিলিয়ে টানা 15 বিশ্বকাপে কমেন্ট্রি করেছেন। হি ইজ নান আদার দ্যান আমাদের সবার অত্যন্ত প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত। ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাঙ্কস এ লট পিঙ্কি। অনেক দিন পরে ভাই আপনাকে আবারও আমাদের মাঝখানে পেলাম। যে অনেক দিন পর, বিকজ আমি একটু সিক হয়ে গেলাম এর ভিতরে, যে কারণে আসলে মিডিয়া থেকে একটু দূরে, তো আবার শুরু করলাম। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত করব। নিশ্চয়ই ভাই, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আপনাকে আমরা আবারও আমাদের মাঝে পেয়েছি। থ্যাংক ইউ। ঠিক যেমনটি বলছিলাম, এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে একদম ভরাডুবি বাংলাদেশে, যেটা বলা যায়, এবং সেটার পরে পাকিস্তান এসেছে বাংলাদেশে। টি-20 সিরিজ হবে, সেখানে সেই টি-20 সিরিজকে সামনে রেখে কিন্তু দল ঘোষণা করেছে আজকে। আপনার কাছে জানতে চাবো দলটি কেমন হলো, এবং এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে ভরাডুবি, আপনার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাবো। কেমন দেখলেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্স? কতটা হতাশ? প্রথমে কি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলবো টি-20? শিওর। ওকে, দেখুন, আমি যদি প্রস্তুতি দিয়ে শুরু করি, বাংলাদেশ যে প্রস্তুতিমূলক খেলাগুলোতে অংশগ্রহণ করলো, যে দলটি চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং অপর ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে, যারা হেরে গেল তারাই কিন্তু ফাইনালিস্ট এবং তারাই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। প্রশ্ন হলো, যে উইকেটে খেলা হলো সেই উইকেটটা কি? টি-20 আমরা জানি যে বলকে 6-এ পরিণত করা, বলকে 4-এ পরিণত করা, এটির খেলা। কিন্তু যে উইকেটে খেলা হলো সেখানে কোনো খেলায় উভয় ইনিংসে, অর্থাৎ দুটি দলের কোনো ব্যাটসম্যান বলকে 6-এ পরিণত করতে পারেনি। তাহলে আপনি তো জানেন যে ওয়ার্ল্ড কাপে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা টিম থাকে যারা উইকেট তৈরি করে। তারা স্পোর্টিং উইকেট বানাবে, এটি খুব স্বাভাবিক। বিশেষ করে যেহেতু টি-20 ব্যাটসম্যান বা ব্যাটারদের খেলা, সেখানে উইকেটটাও সেরকম হবে। আপনি মন্থর উইকেট, লো বাউন্স উইকেট, সেখানে প্রস্তুতিমূলক খেলায় অংশগ্রহণ করে বিশ্বকাপের মতো একটা আসরে বাংলাদেশ দল যাবে, এটি একটি অন্যতম কারণ। আরেকটি হলো যে যখন বিশ্বকাপের চলে, অনুশীলন চলে, তখন বাংলাদেশে একটা নির্বাচন হয় বোর্ডের। সেই নির্বাচন নিয়ে সবাই একেবারে মাতোয়ারা, কে সভাপতি হবেন, কে ডিরেক্টর হবেন, কে কার ডান হাত হবেন, বাম হাত হবেন, সেগুলো নিয়ে তারা দারুণভাবে বিজি। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কি করবে না করবে, কি হবে না হবে, সেগুলো নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো নজর আমরা যেটিকে বলি, বিন্দুমাত্র লক্ষ্য করিনি। ফলে যেটি হলো, বাংলাদেশ দল একেবারেই অভিভাবকবিহীন যে দল বলা হয় সেই দলে পরিণত হলো। যে কারণে বাংলাদেশ দল, আপনি দেখুন যে তারা বিন্দুমাত্র ভালো করতে পারেনি। বাংলাদেশ কিন্তু এত খারাপ দল নয়। সাসপিশিয়াস ছিল কিন্তু তাদের পারফরম্যান্স, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু। এক্স্যাক্টলি। আরেকটা কথা বলবো যে সম্মানিত সভাপতি, যিনি বোর্ডের বস যাকে বলা হয়, তিনি যে স্কটল্যান্ডের সাথে হেরে যাওয়ার পর যে মিডিয়া কনফারেন্সটা করলেন, এই মিডিয়া কনফারেন্সটাই কিন্তু বাংলাদেশ দলকে, আমি কেবিনও বলবো না, আমি আইসিইউ বলবো না, আমি সিসিইউ বলবো না, আমি বলবো যে বাংলাদেশ দলকে লাইফ সাপোর্টে নিয়ে গেল আসলে। কারণ এক্স্যাক্টলি, বিকজ আপনি মিড অফ দ্য টুর্নামেন্টে আপনি দেখুন ভারতের মতো দল, যাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নিকট শোচনীয়ভাবে 10 উইকেটে হেরে গেল, পরের খেলায় 8 উইকেটে নিউজিল্যান্ডের নিকট হেরে গেল, এবং সেমিফাইনাল ওখানেই শেষ বলা যায়। একটা কথা কিন্তু বলেনি সৌরভ গাঙ্গুলি, যিনি বোর্ডের সভাপতি বা ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট। তো হয় আপনি বরং ওখানে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন, আপনি নেগেটিভ কথা বলে তাদের যে মানসিকতা সেটিকে ধ্বংস করার যে পরিকল্পনা, সেটি আপনি কেন করবেন? আপনি দেখেন পৃথিবীর কোনো বোর্ডের সভাপতি
মিডিয়ার সামনে কথা বলে এইভাবে, যেমন ধরুন আপনারা অনেক অনেক চালাক কিন্তু যারা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়া জড়িত, আপনি যখন দেখবেন যে বোর্ডের সভাপতি তাকে প্রশ্ন করলেই তিনি উত্তর দেন। যেমন ধরুন ১৭তম টেস্টে মাহমুদুল্লাহ খেলবে না, উনি লঙ্কাতে গিয়ে নিজেই বলে দিলেন আগামীকাল ১৭তম টেস্ট মাহমুদুল্লাহ খেলবে না, বা আগামীকাল পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই বোলারকে নেওয়া হবে না প্রথম একাদশে। পৃথিবীর কোনো দেশের কোনো সভাপতি এই ধরনের প্রশ্ন যদি কোনো সাংবাদিক করে, তাহলে উত্তরটা তিনি দেবেন, আমি শিওর, যে এই প্রশ্ন তো করবেন নির্বাচককে, এটা তো আমাকে করার কথা নয় কে খেলবে Very না good খেলবে। point. বাট উনি দেখবেন সরাসরি উত্তর দিতেই থাকেন, এটা এই এটা এই এটা এই হবে, আমি তো বললাম, এটা বলে দিলাম, এটা করে দিলাম। এগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, এগুলো আসলে দলের জন্য কোনো মঙ্গলজনক সংবাদ বয়ে আনে না। আর একটা জিনিস বলি যে বরং ম্যানেজমেন্টের কাছ থেকে কিন্তু প্লেয়ারদেরকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে দূরে যায়। আপনি দেখেন বোর্ডের সাথে বা টিম ম্যানেজমেন্টের কথা যদি বলেন, তাদের সাথে কিন্তু খেলোয়াড়দের দুটো পক্ষ হয়ে গেল এখানে। আপনি দেখেন মুশফিকুর রহিম লিখে দিলেন যে নিজের চেহারা আয়নায় দেখুন, সমালোচকদের বলেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার লিটন দাসের ওয়াইফ লিখলেন যে লিটন দাস সংখ্যালঘু, এই জন্য তার বিপক্ষে এত কথা বলা হয়। সাকিব বলে দিলেন যে স্বপ্ন কি কখনো ভেঙে যায় না। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সব কথাবার্তাগুলো যা লেখা, একটা কোল্ড ওয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছিল। একদম একদম এটা যেমন করা ঠিক হয়নি, পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে আবার সভাপতি, সম্মানিত সভাপতি, উনি বাংলাদেশে এসেও কিন্তু মিডিয়ায় আবার একই কথা বললেন, সেই নেতিবাচক কথা। তাহলে দুটো পক্ষ হয়ে গেল এখানে। তাহলে কি করে আপনি আশা করেন যে অভিভাবক বিহীন একটা বাংলাদেশ দল, আর একটা যেটি আমি বললাম যে তখন নির্বাচন নিয়ে সবাই খুবই বিজি, মাতোয়ারা ছিল, একদম মাতোয়ারা, যে কারণে বাংলাদেশ দল এত খারাপ দল নয়, তাদের এই খারাপ করার অন্যতম কারণ। আর একটা জিনিস বলি যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটটা যে হয়, সেখানে এখন কিন্তু টি-20 খেলাও হয়, আপনি জানেন। সেই জায়গাটিতে ডিপিএল কিন্তু টি20 হয়েছে। তো ডোমেস্টিকে যেটা হয়, আপনি হয়তোবা জানেন, আর যদি না জেনে থাকেন অবাকও হবেন, ডোমেস্টিকে যেটা হয় সেখানে খেলা পয়েন্ট কেনা বেচা হয় 10,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত, ভাবতে পারেন। এবং বোর্ডের 13 থেকে 14 জন পরিচালক বিভিন্ন ক্লাবের সাথে তারা জড়িত, যেটাকে খেলোয়াড় তৈরির সূতিকাগার বলা হয়। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, সেখানে আম্পায়ার পার্সেজ হয়, ম্যাচ রেফারি পার্সেজ হয়, স্কোরার পার্সেজ হয়, ফোনে বলে দেওয়া হয় খেলার ফলাফল এই হবে এই হবে। আপনি গ্রাম থেকে একটা খেলোয়াড়, তরুণ খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ হওয়ার জন্যে ঢাকা শহরে এসে যদি সে দেখে যে আমি 40 রান, টেবিলের নিচে খেলা হয়ে যাচ্ছে, খেলা হয়ে যায়, এবং দেখুন আপনি একজন ব্যাটার বা ব্যাটসম্যান 40 রান করলেন, তখন আম্পায়ার তাকে বলে যে তুমি এখনই আউট হয়ে চলে যাও, তা না হলে তোমার ক্যারিয়ার শেষ। তখন সে উইকেটের ভেতরে হয় কান্নাকাটি করে অথবা আম্পায়ারকে গালাগাল করে। তার মানে যে আমাকে আর 10টা রান করতে দাও, যাতে আমি আমার যে প্রাথমিক মাইল ফলক সেটি আমি স্পর্শ করতে পারি, না তোমাকে এখনই আউট হয়ে যেতে হবে, তা না হলে তোমার ক্যারিয়ার শেষ। ভাবতে পারেন এই যে ক্লাবের প্রতি আসলে ভালো কিছু আশা করা যায় না। কোনো ক্লাবের পক্ষে যখন আপনি কোনো ক্লাবের পক্ষ হয়ে বোর্ডে আসতে পারেন, কিন্তু আপনি যখন নির্বাচিত হবেন তখন আর আপনি কোনো ক্লাবের পক্ষে যখন এই ধরনের কর্মকাণ্ডে অবতীর্ণ হবেন, সেই দেশের ক্রিকেট আসলে কোনোদিন আগাবে বা ভালো করবে বলে আমার অন্তত মনে হয় না। হয়তো বলবেন যে তাহলে বাংলাদেশ তো বিশ্বের যারা পরাশক্তি বা শক্তিশালী দল তাদেরকে হারিয়ে দেয় কখনো কখনো। কেন দেয় জানেন? সেটা হলো সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, এখন মুস্তাফিজ, আগে মাশরাফির কথা যদি বলি, অসাধারণ ট্যালেন্টেড কয়েকজন খেলোয়াড় যাদেরকে আমরা 5টি পরশ পাথর বলতাম, তারা আসার কারণে, পঞ্চপাণ্ডব বা যেই হোক, তারা আসার কারণে
কখনো কখনো বাংলাদেশ ভালো খেলে জিতে যায়, একমাত্র কারণ কিন্তু এটি। এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই, এখানে কারো কোনো ভূমিকা নেই। ওরা ভালো খেলোয়াড়, ভালো খেলে, তাই বলে বাংলাদেশ কখনো কখনো জিতে, সেটা নিয়ে বাংলাদেশের যারা দর্শক সমর্থক তারা আনন্দ উল্লাস দারুণভাবে তারা উদযাপন করে, এটি কিন্তু অন্যতম কারণ। সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার এটি কারণ। আর বাংলাদেশ দলের কথা যেটি বললেন, কেমন হলো দল, এটি হলো মন্দের ভালো, মন্দের ভালো। জাফরুল্লাহ শরাফত, আপনার কাছে আমরা আবারও আসবো, একটু দর্শকদেরকে দেখে আসতে চাই যে আজকে আসলে স্কোয়াড যেটা ঘোষণা করেছে, তৌহিদুল ইসলামের কাছ থেকে একটু জানবো যে স্কোয়াডটা আসলে কারা কারা আছেন, কারা কারা নেই। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে চলছে দলের অনুশীলন। তবে দল ঘোষণার আগে আলাদাভাবে আলাপচারিতায় ব্যস্ত হেড কোচ রাসেল জামিঙ্গো, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও খালেদ মাহমুদ সুজন। এর কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে হাজির নির্বাচক প্যানেল। মাহমুদুল্লাহকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইফ হাসান, শহীদুল ইসলাম, ইয়াসির রাব্বি ও আকবর আলী। সঙ্গে সুযোগ পেয়েছেন নাজমুল হাসান শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লব। মোহাম্মদ মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, আকবর আলী। চোটের কারণে থাকছেন না সাকিব ও সাইফুদ্দিন, তা আগেই জানা। নতুন খবর, বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন, সৌম্য ও মুশফিক। আর কোনো ম্যাচ না খেলা রুবেলও জায়গা পাননি এই দলে। যদিও বিসিবি বলছে টেস্টকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে। তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে, একটা সিনিয়র প্লেয়ারের, তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য আমরা এই টি-20 সিরিজ থেকে রেস্ট দিয়েছি। আগামী 19, 20 ও 22 নভেম্বর মিরপুরে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পিঙ্কি, রাসেল ডোমিঙ্গোকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। যেমন ধরুন, যখন শামীম হোসেনকে দলে অন্তর্ভুক্ত করলেন, তিনি নিরুপায় হয়ে যখন সাকিব আল হাসান ইনজুরিতে চলে গেলেন, তখন তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো। বাট তাকে কিন্তু আগেই দলে অন্তর্ভুক্ত করা যেত, বিকজ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বা যুব বিশ্বকাপে বাংলাদেশ আগামী 2 বছরের জন্য চ্যাম্পিয়ন, সেটি সারা পৃথিবী স্বীকার করে। সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং তিনি করেন, সেই জায়গাটিতে তাকে একটা খেলাও অন্তর্ভুক্ত করা হয়নি। সাকিব যখন আহত হলেন তখন তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো। দেখুন আরো কত ঘটনা, যেমন ধরুন 4 জন লেগ স্পিনার বিশ্বকাপে তারা ভালো করে, ভালো পারফরমেন্স করে। বাংলাদেশে একজন আমিনুল ইসলাম বিপ্লব, যাকে টিমে নেওয়া হলো, স্ট্যান্ড বাই রাখা হলো, আবার তাকে পাঠিয়ে দেওয়া হলো। একটা প্লেয়ারকে কি দলে রাখা যেত না? রাখা যেত না। 1, 2 হলো যাকে আপনি ফেরত পাঠিয়ে দিলেন তাকে আবার এখন দলে অন্তর্ভুক্ত করলেন এই দলে। মানে এই যে রহস্যগুলো না, এগুলো কি কারণে হয়, কেন হয়, এগুলো আমার মাথার মধ্যে কখনো ঘুরপাক খায় না। বিকজ এরা কখন কি করে, কখন কোনটা করে। যেমন ধরুন সাইফ হাসানকে যে দলে অন্তর্ভুক্ত করা হলো, তাকে কিন্তু আগে কয়েকবার সুযোগ দেওয়া হলো, একেবারেই ভালো করতে পারেনি। হোয়ারাজ পারভেজ ইমন সে কিন্তু একজন ভালো পারফর্মার এবং যুব বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার, তাকে কিন্তু ওই জায়গায় দলে অন্তর্ভুক্ত করা যেত, কিন্তু তাকে কিন্তু দলে নেওয়া হয়নি। অধিনায়ক আকবর আলী, আমি যদি বিশ্বকাপের পরের কথা বলি, আর কিন্তু কোনো খবর নেই, তাকে আবার দলে অন্তর্ভুক্ত করা হলো। সেই জন্য আমার উত্তর, যেটা হলো মন্দের ভালো একটি দল, সেই দলটির নাম বাংলাদেশ। নিশ্চয়ই আমরা আরো আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, উইল বি রাইট ব্যাক। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল। কথা হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা করেছে আসন্ন পাকিস্তান টি-20 সিরিজের জন্য, সেই বিষয়ে কথা হচ্ছে। আমাদের সঙ্গে কিন্তু আছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। চলে যাচ্ছি সরাসরি আমাদের গেস্টের কাছে। বিরতিতে যাওয়ার আগে ঠিক আপনি যেটি বলছিলেন যে স্কোয়াডটা হয়েছে মন্দের ভালো, আমরা একটু দেখে নিতে চাই এবার স্কোয়াডে নতুন মুখ কারা সুযোগ পেল। এবার কিন্তু স্কোয়াডে বেশ কিছু চমক আছে। শরাফত ভাই, আমরা যদি দেখি যে
আপনি যে পঞ্চপাণ্ডবের কথা বলছিলেন তাদের অনেকেই কিন্তু এবার দলে নেই। আমরা বরং একটু দেখে নেই যে নতুন কারা দলে ডাক পেলেন। রাইট, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলে প্রথম ডাক পেয়েছেন সাইফ হাসান, শহীদুল ইসলাম, ইয়াসির রাব্বি, আকবর আলী, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের ক্যাপ্টেন। এই চারজন সম্পর্কে যদি আপনাকে বলতে বলি যে এই চারজনকে হঠাৎ করে সুযোগ দেওয়া হলো শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে, এটা কি আসলে নতুন বাংলাদেশের একটা সূচনা বলা যায়? দেখুন, এরা কিন্তু কেউ সেকেন্ড ক্লাস সিটিজেন না, এরা সবাই কিন্তু প্রথম শ্রেণীর সিটিজেন। আমি যদি সাইফ হাসানের কথা বলি, এর আগে তাকে সুযোগ দেওয়া হলো কয়েকটি খেলায়, সে কিন্তু একেবারেই ভালো করতে পারেনি। তার জায়গায় যদি পারভেজ ইমনকে দলে অন্তর্ভুক্ত করা হতো, সেটি হতো বাংলাদেশ দলের জন্য মঙ্গলের কারণ। সাইফের জায়গায় এক্স্যাক্টলি। আকবর আলী বিশ্বকাপ জয় করার পরে তার কিন্তু আর তেমন একটা খবর নেই, খুব একটা পারফরম্যান্স তিনি কিন্তু অনেকটা হারিয়ে গেছেন, একেবারেই আড়ালে, একেবারেই আড়ালে। তো ফলে তাকে অন্তর্ভুক্ত করা কতটা যৌক্তিক জানি না। আর একটা কথা বলে রাখি যে খেলোয়াড়ই বা কোথায়, আপনার পাইপলাইনই কোথায়, সাপ্লাই লাইন কোথায়? এই যে সাকিব ইনজুরিতে, সাইফ ইনজুরিতে, মুশফিককে দলে নেওয়া হয়নি অথবা বিশ্রাম বলা হয়, কোনটা সত্যি জানি না। ওদিকে তামিম ইকবাল ইনজুরিতে। তাহলে এই ধরনের খেলোয়াড়রা তারা কি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ তাদের বিকল্প হয়ে এখনো পর্যন্ত নিজেদেরকে তৈরি করতে সক্ষম হলো? এখনো পর্যন্ত পারেনি। আর একটা কথা বলি, ধরেন যুব বিশ্বকাপে ভালো খেলা, দু একটি টি-20-তে ভালো খেলা, আর ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হয় ওই জায়গাটিতে ভালো করা বা ভালো খেলা, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এবং টেম্পারমেন্টটা নেয় কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই জন্য বলবো যে এদেরকে যে সুযোগ দেওয়া হলো, তারা আন্তর্জাতিক ক্রিকেটে কতটা পাকিস্তানের মতো দলের বিপক্ষে, যারা নাকি সেমিফাইনালিস্ট এই বিশ্বকাপে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, যদিও মুদ্রা নিক্ষেপণে হেরে গিয়ে প্রথমে ব্যাট করে, তো প্রথমে ব্যাট করা মানে 70% তো ওখানেই হেরে যাওয়া। দুবাই কন্ডিশন অ্যাট লিস্ট এটাই ছিল। তো এই এরকম একটা দলের বিপক্ষে বা আন্তর্জাতিক ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়েরা কতটা ভালো করবে, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন। কিন্তু আমি যদি একটু বলি যে এদেরকে সুযোগ দেওয়া হলো, সুযোগটাও তো তারা আসলে ডিজার্ভ করে, কারণ যারা সুযোগ পেয়েছে এতদিন তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। সুযোগ না দিয়ে তো উপায় নেই, আপনার তো হাতে কোনো খেলোয়াড় নেই, আপনি কাদেরকে সুযোগ দিবেন? কারণ নতুন একটা সূচনা কিন্তু করতে হবে, বাংলাদেশ ক্রিকেটটাকে ঢালাও করে আবার সাজাতে হবে। কারণ আমরা যেটা দেখছি যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা, আমি বলবো যে আমরা অনেক সমালোচনা করলেও বাংলাদেশের রেজাল্টটা কিন্তু একটা আশীর্বাদ হয়ে বাংলাদেশের জন্য আসা উচিত। কারণ এখানে কিন্তু যেভাবে আসলে সমস্যাগুলো ধরা পড়েছে, সেখানে কাজ করার অনেক সুযোগ আছে। জাফরুল্লাহ সরওয়ার্দী, আপনি একমত কিনা? অবশ্যই। দেখুন, আপনি একটু আগে অফেয়ারে আপনার সাথে কথা হলো যে রাসেল ডোমিঙ্গোর কথা যদি বলি, তাকে $17,000 মাসে দেওয়া হয়। গিবসন বোলিং প্রশিক্ষক, ফিজিও, লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের পক্ষে ব্যয় করা হয়। তো যারা সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহকে তৈরি করলো, তাদের কিন্তু কোনো খবর নেই। আমি যদি শুরু থেকে এইভাবে বলি, আলতাফ ভাইয়ের কথা যদি আপনার মনে থাকে, ওসমান খান, জালাল ভাই, তারপর সালাউদ্দিন এবং আমিনুল ইসলাম বুলবুল, যিনি নাকি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। আপনি ভালো করে জানেন যে আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার, এবং তিনি যে অ্যাসোসিয়েট মেম্বার যে দেশগুলো বা দলগুলো, সেখানে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার যে ভার্স এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, তাকে কেন ব্যবহার করা হয় না? আমিনুল ইসলাম বুলবুলকে আমি রীতিমতো অবাক হয়ে যাই। মোহাম্মদ রফিক ডেফিনেটলি। তো এই ধরনের যারা লোকাল প্রশিক্ষক, যাদের হাতে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি তৈরি, তাদের কোনোভাবে ইনভলভ করা হয় না। আপনি দেখুন, আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের সাথে ইনভলভ করা যেতে পারে, আপনি হাই পারফরমেন্স দলের সাথে ইনভলভ করতে পারেন, আপনি একাডেমি দলের সাথে তাকে ইনভলভ করতে পারেন, কোনো জায়গায় কোনোভাবেই তাকে বোর্ডে ঢুকতে দেওয়া হয় না। তবে এখন কিন্তু এই ওয়ার্ল্ড কাপের পরে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে কিন্তু অনেক ধরনের চেঞ্জ আসছে। খালিদ মাহমুদ সুজনকে কিন্তু টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আমরা যদি দেখি কোচ সালাউদ্দিনকে কিন্তু অফার করা হয়েছিল সহকারী কোচ হিসেবে, তিনি কিন্তু ডেভেলপমেন্ট কমিটিতে তিনি যেতে চান, ডেভেলপমেন্ট সেক্টরে তিনি কাজ করতে চান। এছাড়াও কিন্তু নানা ধরনের চেঞ্জ, নাফিস ইকবালকে ইনক্লুড করা হয়েছে। হয়তো এখন ওই পরিবর্তনগুলো দেখতে পারবো আপনি যেটা বলছেন। আমরা একটু দেখে নিই যে দ্বিতীয়বারের মতো বা আবারও সুযোগ পেলেন কারা বাংলাদেশ দলে। বাংলাদেশ দলে এবার কিন্তু আবারও সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্ত এবং আমিনুল ইসলাম বিপ্লব, যেই বিপ্লবের কথা আপনি একটু আগে বলছিলেন, যাকে কিন্তু বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল এবং একটা সময় কিন্তু তাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো। আমরা কিন্তু স্ট্যান্ড বাই রুবেল হোসেন ছাড়া আমরা কিন্তু কাউকে রাখিনি। সেই বিপ্লবকে একমাত্র লেগ স্পিনার যে এবার আবার সুযোগ করে নিয়েছে কোনো ম্যাচ না খেলে। দেখুন, আমিনুল ইসলাম নামটা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল থেকে রাখা ওর বাবার, যদিও ওর বাবা এটা জানা ছিল না। না ফেরার দেশে চলে গেলেন। আমিনুল ইসলাম বুলবুল ঠিক রেখে বিপ্লব বুলবুলের জায়গায়, শুধু তফাৎ কিন্তু এতটুকু। ওর বাবা না ফেরার দেশে চলে গেলেন, বুলবুলকে খুব ভালোবাসতেন, বুলবুলের ব্যাটিংটা খুব লাইক করতেন, সেই জন্য নিজের সন্তানকে অনেক কষ্ট করে, ওর বাবা একসময় সিএনজি চালাতেন, খুব কষ্ট করে তাকে ক্রিকেটার বানায়। সমস্যা যেটি বলা হয় তার সম্পর্কে, যে সে যখন লেগ স্পিন করে, যখন গুগলি বা ফ্লিপার যাই হোক যে ধরনের ভেরিয়েশনই করুক, সেখানে গতিটা নাকি কম, পেসটা নাকি কম, নানান কথা বলা হয়। আমার কথা হলো, যদি দলে তাকে নেওয়াই হয়, দু একটি খেলায় ট্রাই করে তো দেখা যেত যে আসলে কি ঘটনাটা, আন্তর্জাতিক ক্রিকেটে বা বিশ্বকাপের মতো আসরে কেমন পারফরমেন্সটা সে করে। সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো, আবার এখন তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো। বিষয়টা রহস্যজনক না? এই জন্য আমি আমিনুল ইসলাম বিপ্লবের কথা মানে মনে হচ্ছে তখন তারাই অনেকটা কনফিউজ। এই লেগ স্পিনার নিয়ে কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরে যাই, ওয়ার্ল্ড কাপের সময় যখন বাংলাদেশের খেলা চলছিল, তখন পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করেছিল পাকিস্তানে বসে আকরাম, সোয়েব আক্তার, তারা বসে, মিসবাউল হক ছিলেন ওখানে, ওয়াসিম আকরাম, ওনারা করলেন যে বাংলাদেশ লেগ স্পিনার দেখে খেলতে পারে না, কারণ বাংলাদেশের লেগ স্পিনারের খুব অভাব, যার জন্য তারা ওয়ার্ল্ড কাপে এসে কিন্তু সেই জায়গাটাতে স্ট্রাগল করছে। এবং পাকিস্তানের ক্রিকেট এতটা এগিয়ে গেছে, তার কারণ হচ্ছে তারা তাদের ডোমেস্টিক ক্রিকেট, এবং তাদের ডোমেস্টিক ক্রিকেটে প্রতিটা দলে বাধ্যতামূলক তারা লেগ স্পিনার খেলিয়ে থাকেন, যার জন্য তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে যখন লেগ স্পিনার তাদের মুখোমুখি হন, তারা খুব ইজিলি সেটা খেলতে পারে। সেই জায়গাগুলো, সেই ল্যাকিংসগুলো নিয়ে কিন্তু এখন কাজ করার সময় এসেছে। লেগ স্পিনার কিন্তু একমাত্র বিপ্লব ছাড়া কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এর আগে লিখন এসেছিল, কয়েকদিন পরে তাকে বিদায় করে দেওয়া হলো, এবং পরবর্তীতে লিগের খেলাগুলোতেও তাকে দলে অন্তর্ভুক্ত করা হতো না, বিকজ যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সুযোগ দেওয়া হয় না, অকারণে তাকে দলে অন্তর্ভুক্ত করে বরং তার জায়গায় একজন পেসার অথবা অন্য কাউকে উইকেটের সাথে সামঞ্জস্যতা রেখেছে, যে কারণে তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। দেখুন এই যে লেগ স্পিনার হতেও চায় না এখন, হ্যাঁ হতেও চায় না। দেখুন এই যে বিশ্বকাপ শেষ হয়ে গেল, 4 জন লেগ স্পিনার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেন। আপনাকে যেটি করণীয় সেটি হলো, ওমর খালেদ রুমি আপনি খুব ভালো করেই জানেন, ওয়াহিদুল গনি খুব ভালো করে জানেন, তারা কিন্তু লেগ স্পিনার এক সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে তারা প্রতিনিধিত্ব করতেন। তাদেরকেই দায়িত্বটা দেওয়া যায় যে তোমরা লেগ স্পিনার তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করো। আমি জানি না বোর্ডের কেউ বা বোর্ডের সাথে যারা সংশ্লিষ্ট বা নির্বাচক মণ্ডলী, তারা যদি এই কথাগুলো শুনে থাকেন, এই দায়িত্বটুকু যদি তারা পালন করেন, তাহলে লেগ স্পিনার বের করা সম্ভব। আপনি বাংলাদেশের ট্যালেন্টের কিন্তু কমতি নেই। এই যে নতুন যাদের সুযোগ দেওয়া হলো, বা এর আগে যারা 2টি বা 3টি 4টি খেলায় অংশগ্রহণ করলো, এরা সবাই কিন্তু ট্যালেন্টেড। শুধু একটু তাদেরকে নার্সারি করা, একটু ঘষে মেজে ঠিক করা, তাদেরকে বিকশিত করা, এটা আসলে দরকার। তা না হলে আপনি দেখুন, এত হাজার হাজার ডলার ব্যয় করে বিদেশি প্রশিক্ষক আনা হয়, ফিজিও আনা হয়, ব্যাটিং পরামর্শক আনা হয়, বোলিং পরামর্শক আনা হয়। আপনি এই যে কদিন পরে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ, সেখানে 2টি টেস্টে অবতীর্ণ হবে জানেন আপনি, এবং টি20 খেলায় অবতীর্ণ হবে। তো ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেটে যখন খেলা হবে, তখন দেখবেন বাংলাদেশের চেহারা, বাংলাদেশের ব্যাটসম্যানদের কি করুণ দৃশ্য, যখন বডি লাইন বরাবর বল আসবে, যখন উইকেটে বল পড়ে, এবার ওয়ার্ল্ড কাপে দেখলাম। তো তখন যেটা করণীয়,
অনেকবার আমি এই কথাগুলো বলি যে এত টাকা ব্যয় করে প্রশিক্ষক আনা হয়, যদি বিদেশ থেকে ভালো উইকেট তৈরি করার জন্য, ধরে নেন ফতুল্লায় Right. আপনি 2টি উইকেট বানান, This is very alarming. ফার্স্ট হ্যান্ড বাউন্সি High time. উইকেট ফতুল্লায় বানান, ওখানে গরু ঘাস খায়, কোনো মাঠে জেলা পরিচর্যাও নেই, মাঠগুলো কিন্তু সব বন্ধ হয়ে আছে। সব বন্ধ। জি। তো ওখানে 2টো উইকেট আপনি বানান, সেজন্য যদি যেহেতু বিসিবির টাকার কিন্তু অভাব টাকার অভাব নেই, যেহেতু আপনি প্রশিক্ষকদেরকে এত হাজার হাজার ডলার দেন, আপনি যদি মাটি কিনে আনার জন্য $25,000 প্রতি মাসে লাগবে, আপনি উইকেটটা বানান, তখন আপনি ওইখানে অনুশীলন করে তারপরে আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড এইসব দেশে গেলে তখন হয়তো ভালো করার একটা সম্ভাবনা থাকবে। 21 বছর টেস্ট খেলে এখনো কিভাবে টেস্ট খেলতে হয় এখনো আমরা টেম্পারমেন্টটা জানি না। কিন্তু আমাদের হয়ে সেই ওঠে। টেম্পারমেন্টটাও নেই, Right. সেই যেটাকে বলে মেন্টাল যে বুস্ট আপটা সেটাও আমাদের নেই। আমাদের আমাদের অনেক সিনিয়র প্লেয়ার কিন্তু টেস্ট খেলতেও চান না। অনিচ্ছা তাদের অনেক। টেকনিক্যালি অনেক Sound না। দুর্বল। Right. কখন সিচুয়েশন অনুযায়ী যে ব্যাটিং করা, বোলিং করা, গেম চেঞ্জিং বোলিং যেগুলোকে বলে বা গেম চেঞ্জিং ব্যাটিং যেটিকে বলে, টেস্টে কিভাবে ব্যাটিং করতে হয়, 21 বছরেও কিন্তু আমরা শিখতে পারিনি, পারিনি। বিকজ আমাদের উইকেট ওরকম হয় না। ডোমেস্টিকে যে আমি যেগুলো বললাম ওইভাবে ওই লেভেলের খেলা হয় না, এবং ডোমেস্টিকে যে ধরনের নোংরামি হয়, যে কথাগুলো একটু আগে আমি উল্লেখ করলাম, তো পাইপলাইন কি করে হবে বলেন? এই যে দেখুন সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফ, তামিম দলে নেই। আপনার এই কথাটা থেকে একটু দেখে আসতে চাই যে এবার দল থেকে আসলে বাদ পড়লেন কারা বা দলে নেই কারা, একটু যদি দেখে আসি, দর্শকদেরকে একটু দেখাতে চাই, আলোচনার সাথে তাহলে একটু রিলেট করতে ইজি হবে দর্শকদের। দেখে আসি এবার দলে কারা নেই পাকিস্তানের বিপক্ষে। জি, আমরা অপেক্ষা করছি। রাইট, আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের বিপক্ষে দলে নেই সাকিব আল হাসান, তিনি কিন্তু ইনজুরির কারণে নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সৌম্য সরকার এবং লিটন দাস, এই দুজনকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে বাজে পারফর্ম করার জন্য তাদেরকে একেবারে কিন্তু টি-20 ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে। তারা ডোমেস্টিক খেলবেন এবং তারা যদি নিজেকে আবারও প্রমাণ করতে পারে তাহলে তারা আবারও টি-20-তে সুযোগ পাবেন। মুশফিকুর রহিমকে বিশ্রামে পাঠানো হয়েছে এবং রুবেল হোসেন, যিনি কিনা কোনো ম্যাচ খেলেনি, যাকে টিমে রাখা হয়েছিল স্ট্যান্ড বাই হিসাবে, তাকে বাদ দেওয়া হয়েছে। এই যে পাকিস্তানের বিপক্ষে দলে নেই, এই তালিকাটা নিয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, সাকিব আল হাসান ইনজুরিতে, তামিম আগেই ইনজুরিতে দলে নেই, এগুলো নিয়ে প্রশ্ন এগুলো তুলে নিয়ে লাভ আসলে নেই। জি। কিন্তু সৌম্য সরকার, তাকে বাংলাদেশ টিমে যতবার সুযোগ দেওয়া হলো, লিটন দাসকেও কম দেওয়া হয়নি। আমার মনে হয় কোনো খেলোয়াড়কে এত সুযোগ দেওয়া হয় না, তারপরেও কিন্তু ভালো করতে পারেনি। একেবারেই ব্যাকফর্ম বলতে পারেন, কোয়াইট ফেল দুজনেই, সৌম্য এবং লিটন। তো তাদের বাদ পড়াটা আসলে খুব স্বাভাবিক আমার মনে হয়। আপনি বরং ইমরুল কায়েসকে বিবেচনায় আনতে পারতেন, কিন্তু ইমরুল কায়েসকে কিন্তু অনেক দিন ধরে বিবেচনায় আনা হয় না। কারণ ওই যে সর্বপ্রথম আপনার কাছে যদি আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাই, এই প্লেয়ারটার কথা কিন্তু বারবার উঠে আসে যে তিনি আসলে আরো চান্স ডিজার্ভ করেন, কিন্তু তাকে কখনোই বিবেচনায় আনা হয় না। আপনিও আজকে বললেন, এটার আসলে কারণটা কি, মূল কারণটা কি? দেখুন, ও হলো বাংলাদেশের ক্রিকেটের হারাধনের একটি সন্তান। তো হারাধনের একটি সন্তান যারা, তাদের প্রতি এরকম কেন যেন অবিচার করা হয়। ও আসলে অবিচারের শিকার। পারফরমেন্স দিয়ে বাদ পড়ে দল থেকে, এটা কখনোই আমার মনে হয় না। কারণ যাদেরকে বাদ দেওয়া হলো তাদের থেকে অনেক বেটার, বারবার সুযোগ দেওয়া হয়েছে, টেকনিক্যালি সাউন্ড বলেন, পাওয়ারফুল হিটার অফ দ্য বল তাকে বলা হয়, গুড টাইমার অফ দ্য বল তাকে বলা হয়, স্কোয়ার অফ দ্য উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেন, হুক শট, পুল শট, লং অফের উপর দিয়ে, লং অনের উপর দিয়ে। তো এরকম একজন ব্যাটসম্যানকে এত অবহেলা করা, এটি তার প্রতি অবিচার করা। এবং তাকে দিনের পর দিন বসিয়ে রেখে হয়তো একটা খেলায় তাকে সুযোগ দেওয়া হয়, তিনি যখন পারফর্ম, হয়তো বা সেই ম্যাচটাতে তিনি পারফর্ম করতে ব্যর্থ হলে তাকে আবারও দীর্ঘদিনের জন্য কিন্তু একদম আপনি যখন একজন ব্যাটসম্যানকে মাঠে প্রবেশ করবে, যখন জেমি সিডন্স দলের প্রশিক্ষক, তখন মোহাম্মদ আশরাফুল ব্যাক ফর্মে, আউট অফ ফর্ম, তখন তাকে বলে দেওয়া হতো জেমি সিডন্স মাঠে প্রবেশ করার সময় যে তুমি যদি এই খেলায় খারাপ করো তাহলে তুমি দল থেকে বাদ। খেলার আগে এটা বললে তো একটা, তার মানেটা কি? তার মানে তুমি গিয়ে প্রথম বলেই হয় বোল্ড হও, না হয় তুমি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে চলে আসো। হতো তাই। রুবেল হোসেনকে দেখুন আপনি, নিয়ে যাওয়া হলো বিশ্বকাপে,
একটি খেলাও কিন্তু তাকে সুযোগ দেওয়া দেওয়া হয়নি। হয়নি। আপনি তাসকিনকে নিয়মিত খেলালেন, তাকে দুটি একটি খেলায় সুযোগ দিয়ে তো দেখতে পারতেন। তাসকিন কিন্তু সেও ভালো কিন্তু পারফর্ম করেছে, মুস্তাফিজের জায়গায় বরং তাকে কিন্তু একটা সুযোগ দেয়া যেত। মুস্তাফিজের জায়গায় ডেফিনেটলি তাকে একটা সুযোগ সুযোগ দেওয়া তিনি যেত, পেতে পারতেন। কিন্তু তাকে কোনোভাবেই সুযোগ দেয়নি। তার পারফরম্যান্সটা কি আপনি কিন্তু না দেখেই তাকে না দল যাচাই থেকে করে বাদ দল থেকে দিলেন। বাদ দেওয়া হলো। সেই জন্য আমি বললাম যে এত রহস্যময় নির্বাচক মণ্ডলী তারা কখন যে কি করে বসে খুব অবিশ্বাস্য মনে হয় আমার আসলে। কারণ একজন খেলোয়াড়কে আমি নিয়ে গেলাম, তাকে পারফরমেন্সের সুযোগ দিলাম না, আবার বাংলাদেশে এসে পাকিস্তানের বিপক্ষে তাকে দল থেকে বাদ দিয়ে দিলাম। মানে এর কোনো যুক্তি Absurd. আসলে খুঁজে পাই না। এক্স্যাক্টলি। রাইট, শরাফত ভাই আপনি সঙ্গেই থাকবেন, আরো একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আলোচনা কিন্তু জমে উঠেছে, আরো একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে। কথা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আসন্ন সিরিজ নিয়ে, টি20 সিরিজ নিয়ে। আমার সঙ্গে আছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। শরাফত ভাই, আমরা একটু বরং দেখে আসি যে আসলে বাংলাদেশ স্কোয়াড নিয়ে অনেক কথা হলো, একটু দেখে আসি যে পাকিস্তানের স্কোয়াড, তাদের সেই শক্তিশালী স্কোয়াডটা একটু দেখে আসি, যে তারা যেটা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দলটা যদি আমরা একটু দেখতে পাচ্ছি, আসিফ আলী, ফাকার জামান, তারা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপের দলটাই এখানে রেখেছেন। এখানে শুধু নেই মোহাম্মদ হাফিজ, তিনি কিন্তু নিজে থেকে এখানে সরে যেতে চেয়েছিলেন, যে একটা নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। গ্রাফিক্সের কিছুটা সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি নিজের, ওকে, শাহিন আফ্রিদিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আবারও ফিরবো এটাই। এই স্কোয়াডটা ওয়ার্ল্ড কাপে কিন্তু দুর্দান্ত তারা খেলেছে, দুর্দান্ত ফর্মে ছিল। সেমিফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি, টসে হেরে গিয়ে প্রথমে ব্যাট করা, টসে হেরে কিন্তু তারা ম্যাচটা আসলে তাদের হাতে ওখানেই থেকে হেরে গেল। গেল। এবং মোহাম্মদ রিজওয়ান সেই আইসিইউ থেকে ফিরে এসে যে দুর্দান্ত ইনিংসটা খেলেছে, 67। রাইট। এবং এই 2 দিন তারা কিন্তু মাঠে আসার পর থেকে, বাংলাদেশে আসার পর থেকে 2 দিন কিন্তু তারা যথেষ্ট হার্ড প্র্যাকটিস করেছে। বাংলাদেশ সিরিজটাকে কিন্তু তারা খুব সিরিয়াসলি টেক করেছে, তাদের অ্যাক্টিভিটিস থেকে বোঝা যাচ্ছে। এই দলটা নিয়ে কি বলবেন? পাকিস্তান তো বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের মতো আসরে এত বৃহত্তর রঙ্গমঞ্চে যারা সেমি ফাইনালিস্ট, বলার অপেক্ষা রাখে না। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তারা অনেক শক্তিশালী দল। অন্য পাকিস্তানের থেকে এই পাকিস্তান আপনার চোখে আসলে কোন জায়গাগুলোতে ডিফারেন্ট, এটা একটু জানতে চাই। যেমন ধরেন, যদি ব্যাটিং এর কথা বলি, ব্যাটারের কথা বলি, বলার অপেক্ষা রাখে না। এখন কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টি20 তে নাম্বার 1 বাবর আজম, ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন আমরা দেখতে পাচ্ছি, রাইট। বাবর আজম টি20 তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিন্তু নাম্বার 1। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, তখন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন ফকর জামান। ফকর জামান এই টুর্নামেন্টে ভালো করেনি, বাট জায়গা মতো সেমিফাইনালে সে যেখানে ব্যাটিংটা আসলে করা দরকার, ওইখানে একটা অর্ধশত রানের গুরুত্বপূর্ণ ইনিংস তিনি উপহার দেন। তো ফকর জামান এবং বাবর আজম অসাধারণ। আর আসিফ আলী, আপনি জানেন যে একটি খেলায় তিনি 3টা সেই 6 একদম বলকে তিনি 6-এ পরিণত করেন। পাওয়ারফুল হিটার অফ দ্য বল তাকে বলা হয়। আফগানিস্তানের বিপক্ষে ফুল ফ্লো অফ দ্য ব্যাটিং তিনি করে থাকেন। হিট থ্রু দ্য লাইনে গিয়ে তার যে টাইমিং এবং এক্সিলেন্ট ফুটওয়ার্ক, সেটি সত্যি অসাধারণ। আর হারিস রৌফ, তিনিও কিন্তু ভালো বোলিং করে থাকেন। সেমিফাইনালে ভালো করতে পারেনি, সেমিফাইনালে কোনো বোলারই কিন্তু আসলে ওইভাবে ভালো করতে পারেনি। কিন্তু আমার একজনকে নিয়ে আমার খুব যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন করালেন, হাসান আলী, এই বিশ্বকাপে একেবারেই নিষ্প্রভ এবং নিষ্ফলা। প্রতিটা বল তিনি শর্ট বল করেন, যে হাইটে বল আসলে ব্যাটসম্যান ওয়েট করেন, যেই হাইটে বল আসলে আমি বলকে 4-এ পরিণত করব, বলকে 6-এ পরিণত করব, ঠিক সেই হাইটে তিনি বল করেন। আমার মনে হয় যে হাসান আলীর জায়গায় যদি প্রথম একাদশে মোহাম্মদ ওয়াসিম নামে একজন বোলার, দুর্দান্ত বোলিং তিনি করেন, তাকে যদি দলে অন্তর্ভুক্ত করা হয়, সেটি হবে পাকিস্তান দলের জন্য অবশ্যই মঙ্গলের কারণ। শোয়েব মালিকের কথা কি বলবেন? এই বয়সে যে দুর্দান্ত খেললেন তিনি ওয়ার্ল্ড কাপে, একদম নজর কাড়া কিন্তু ক্রিকেট তিনি খেলেছেন, এবং তাকে কিন্তু দলে একদম শেষ মুহূর্তে ইনক্লুড করা হয়েছিল তার এক্সপিরিয়েন্সের জন্য, এবং সেটার প্রমাণ তিনি মাঠে কিন্তু করেছেন, একবার নয় বারবার করেছেন।
লিজেন্ডারি ক্রিকেটার ইমরান খান, যিনি বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, জি। তিনি কিন্তু মূলত শোয়েব মালিককে তিনি রেগুলার মনিটর করতেন। ইভেন তিনি অনলাইনে যুক্ত হতেন বোর্ডের সাথে বা নির্বাচক মণ্ডলীর সাথে, নিয়মিত তিনি মনিটর করতেন। তার কারণেই কিন্তু শোয়েব মালিক, হাফিজ, মোহাম্মদ হাফিজ তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়। দেখুন সেই শোয়েব মালিক কি ব্যাটিংটা তিনি করলেন, অসাধারণ প্রতিদান তিনি দিয়েছেন বিশ্বাসের। প্রতিদান। সরফরাজকে কিন্তু আবার অনেকদিন পরে অন্তর্ভুক্ত করা হলো, যদিও বিশ্বকাপে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। সাবেক অধিনায়ক, এই বাংলাদেশের বিপক্ষে তাকে দলে অন্তর্ভুক্ত করা আসলে হলো। রিজন যে ফর্মে আছে, আর যেমন জি আরেকটা শাহিন জিনিস, আফ্রিদি, হ্যাঁ, কথা শাহিন আফ্রিদি তো অসাধারণ সুপারস্টার এই বিশ্বকাপের, কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে তার জন্যই কিন্তু শেষ ম্যাচটাতে হেরে ওই গেল, ওভারটা। হেরে গেল কি কারণে হেরে গেল? হাসান আলী যখন ম্যাথু ওয়েডের ক্যাচটা বলটি মিস করলেন। তালুবন্দি করতে ব্যর্থ হলেন, তখনই তিনি হতাশার সাগরে ডুবে গেলেন, বা হতাশা, নিরাশা বা বিষণ্ণতা তাকে গ্রাস করলো। তারপর আর তিনি বলের লাইন লেন্থ খুঁজে পাননি। বাট ওই সময় যদি হাসান আলী ওই সহজ বলটি তালুবন্দি করতে পারতেন, Scenario different তাহলে কিছু দেখতে কিন্তু পারতাম। ডিফারেন্ট দেখলেও দেখতে পারতাম। গেম আমরা দেখতে পারতাম। আর আরেকটা জিনিস বলি যে বাংলাদেশে নিশ্চয়ই স্পিনিং উইকেট বানানো হবে, কিন্তু এমন উইকেট যেন বানানো না হয় যে সাপে বর হয়। যেমন শাদাব খান, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত বোলার, ইমাদ ওয়াসিম, তিনিও কিন্তু বিশ্বের মস্ত বড় একজন বোলার, যাতে তারা আবার উল্টো আমাদের উইকেট থেকে সুবিধা নিয়ে আমাদেরকে তারা হারিয়ে না দেয়, সেদিকে লক্ষ্য রেখে উইকেটটা যাতে তৈরি করা হয়। সর্বদা একদম শেষের দিকে চলে এসেছি, আর 30 সেকেন্ড টাইম পাবো আপনার কাছে। জাস্ট একটু জানতে চাবো, এই পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশে যে দল ঘোষণা করলো 3টা টি20 খেলবে, আপনি কেমন রেজাল্ট আসলে প্রত্যাশা করছেন? আপনি কি এই বাংলাদেশ দলের উপরে ভরসা রাখছেন? না, ভরসা রাখার মতো দল বাংলাদেশ দল নয়। আমি তো শুরুতেই বললাম যেটা মন্দের ভালো একটা দল, যেখানে সাকিব নেই, তামিম নেই, মুশফিক নেই, তাদের বিকল্প এখনো কিন্তু তৈরি নতুন একটা হয়নি। সূচনা তো হলো, নতুন সূচনা হলো। আমরা আশা করব নতুনরা ভালো করবে নিশ্চয়ই। এবং তারাই হাল ধরবে ভবিষ্যতে, তারাই সাকিব, তামিম, মুশফিক হবে। তবে একটা কথা বলে রাখি যে এক সময় ফুটবল, আবাহনী, মোহামেডান নিয়ে অনেক মাতামাতি করা হতো, সেই ফুটবলটা কিন্তু ধ্বংস হয়ে গেল। এখন গ্যালারিতে কোনো দর্শক নেই। ক্রিকেটটা যেন ফুটবলের মতো হয়ে না যায়, সেদিকে যাতে বোর্ডের কর্মকর্তা, যারা নির্বাচক মণ্ডলী, তারা লক্ষ্য রাখেন। কারণ ক্রিকেটটা কিন্তু আমাদের হৃদয়ের খেলা, আমাদের রক্তে ক্রিকেট, আমাদের রক্তে ক্রিকেট, আমাদের আবেগের খেলা। এই জায়গাটি যেন ফুটবলের মতো হয়ে না যায়। আর বোর্ডের যারা কর্মকর্তা, তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা আসলে ফ্রম দ্য বিগিনিং ক্রিকেটের সাথে ইনভলভ, তো সেই আইসিসি ট্রফির কথা যদি বলি, তখন ধারাভাষ্য দিয়ে আসলে ক্রিকেটটাকে জনপ্রিয় করি। তার আগে পর্যন্ত মানুষ ফুটবল নিয়ে মাতামাতি করতো। তো আমরা যেহেতু শুরু থেকে ইনভলভ, এই ক্রিকেটটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আমাদেরও কিন্তু অনেক বড় একটা ভূমিকা। ফলে আমাদের ক্রিকেটটা যখন খারাপ খেলে, আমাদের অনেকের চেয়ে কষ্টটা বেশি হয়। চৌধুরী জাফরুল্লাহ শরাফত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পিঙ্কি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি স্পোর্টস স্পেশাল। আগামী শনিবার একই সময় ফিরে আসবো স্পোর্টস স্পেশাল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।